আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের নতুন ভিডিওতে আমরা মার্কেটে আজকে কি ঘটলো এবং এই গত কয়েকদিনে কি জিনিস ঘটলো, সামনে কি হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সো আজকে প্রথমে বলি, আজকে হচ্ছে 19 জানুয়ারি, সোমবার। তো দেখেন, এখানে মার্কেট গত কয়েকদিন থেকে যদি আমরা দেখতে পারি, যদি আমরা ইন্ডেক্স একটু আলোচনা করি, তাহলে দেখা যাবে যে এইখান থেকে মার্কেট এই ট্রেন্ড লাইনটা মেনটেন করে করে মার্কেট কিন্তু উঠতেছে। বিভিন্ন সময় মার্কেট নামার সময় আপনারা দেখছেন আমরা বিভিন্ন ট্রেন্ড লাইন এঁকে দেখাই যে মার্কেট একটা জোনের ভিতরে থাকে। একইভাবে মার্কেট ওঠার সময়ও মার্কেট কিন্তু এই জোনের ভিতর দিয়ে ওঠে। এবং এই জায়গায় যখন ছিল তখন এই এইখানেও একটা ভিডিওতে আমি বলছিলাম যে এখান থেকে মার্কেট আস্তে আস্তে ওঠার সম্ভাবনা আছে। এবং যেটা আস্তে আস্তে গত কয়েকদিনে 2 দিনে বড় ভলিউম দিয়ে বড় উত্থান দিয়ে উঠছিল। সো যদিও মানে এত বড় উত্থান হবে এটা হয়তো আমরা আশা করিনি, কিন্তু বড় হোক ছোট হোক সমস্যা নাই, আমাদের মার্কেট বাড়লেই ঠিক আছে। এবং এখানে যেখানে টেনশনের বিষয় ছিল যে মার্কেট কি এই যে রেজিস্ট্যান্স 5075, এই রেজিস্ট্যান্সটা কি ব্রেক করতে পারবে, যেটা গত অনেক দিনের মাঝে এই যে মার্কেট বাড়ার পর আপনার সর্বশেষ 25 নভেম্বর এই জায়গাটা টাচ করলো। এরপর কিন্তু এই যে এক মাসের মাঝে আজকে প্রায় 2 মাস বা 1.5 মাস হয়ে গেল এই জায়গাটা যেতে পারছিল না। তো অনেকদিন পর এখানে দুইটা জিনিস করলো, যেটা আমরা কনফার্ম হইলাম যে মার্কেট এখন আর নিচে খুব আসবে না, এখন উঠার জন্য রেডি। যে প্রথমে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে এবং এইখানে এই যে ট্রেন্ড লাইন এটাও কিন্তু ব্রেক করছে, দুইটাই কিন্তু একসাথে ব্রেক করছে এবং ভলিউম এখানে দেখেন তুলনামূলক বাকি অনেক দিনের মাঝে বেশি। তো এইগুলো হচ্ছে পজিটিভ জিনিস আমাদের জন্য, যে বাকি অনেক দিনের মাঝে ভলিউমটা বেড়ে মার্কেটটা এখানে একটা ব্রেকআউট দিছে। আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা কিভাবে পরিমাপ করি যে কিভাবে মার্কেট কি বাড়বে না কমবে। সো এখানে হচ্ছে মার্কেট এখানে সিগন্যাল দিচ্ছে যে এখন বাড়বে। হইতে পারে ২-১ দিন এখান থেকে একটু স্লো হয়ে ধাক্কা খেয়ে, কিন্তু আল্টিমেটলি উঠবে। উঠবে এখন কতটুকু? দেখেন, আগামী আস্তে আস্তে মার্কেট, আমার ধারণা এখন মার্কেটের জোনটা হয়ে যাবে এই জায়গা। এই যে এখানে যদি আমি ৫,১০০ ধরি ৮০ ধরি আপনাকে, ৫,১৮০ থেকে এই যে বর্তমান যে জোন আপনার ৫,০৮০, এই ২০০ পয়েন্টের মধ্যে মার্কেটের এখন একটা উঠানামা, এই জোনের মধ্যে মার্কেটের একটা উঠানামা এখন চলবে। এইখানের মধ্যে মার্কেট আস্তে আস্তে এই জোনে অলরেডি প্রবেশ করছে এবং এই জোনের ভিতরে এখানে যে অনেকগুলো ক্যান্ডেল, এইখানের মধ্যে মার্কেট কিছুদিন ঘোরাফেরা করবে আমার ধারণা। অন্তত প্রথমে বেড়ে বেড়ে আস্তে আস্তে এই যে ৫,১০০ আপনার ৮৫ বা ৮০ এই জোনে যাবে এবং এখান থেকে ধাক্কা খেয়ে হয়তো এখানে সাইডওয়েজ হবে। এরকম করে করে হয়তো কটা দিন চলবে। এরপর মানে মার্কেটের বাকি সময়ের উপর, বিনিয়োগের উপর বা আপনার কি বলে নির্বাচনের উপর মার্কেট কতটুকু যাবে সেটা আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু আপাতত ধরতে পারেন এখানের মধ্যে ঘুরবে এবং এখানের মধ্যে বিভিন্ন সেক্টর প্লাস মাইনাস চলবে। তো এই জোনটা আপাতত একটা সেফ জোন, এখানে ঢুকে গেছি এটা আলহামদুলিল্লাহ। এবং এখানের মধ্যে মার্কেট কতটুকু উঠানামা করে সেটা দেখার বিষয়। এখানের মধ্যে কয়দিন সবুজ হবে, কয়দিন লাল হবে, কোন সেক্টর বাড়বে, কোন সেক্টর কমবে, এই জিনিসগুলো ঘটবে। তো আসুন দেখি তো আজকে আসলে কি নিয়ে ট্রেড হলো, কোন সেক্টরগুলো। এখানে প্রথমে 593 কোটি দেখা যাচ্ছে ট্রেড হয়েছে এবং 56 পয়েন্ট বাড়ছে। এবং দেখা যাচ্ছে যে টপ সেক্টর বাই গেইনারে টেক্সটাইল বেশি বাড়ছে, ইঞ্জিনিয়ারিং আছে, ফার্মাসিউটিক্যাল, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স এগুলো আছে। এবং ইন্স্যুরেন্স কিন্তু গত কয়েকদিন থেকে ভালো গেইন দিচ্ছে, যেটা কিন্তু আমি আপনাদেরকে অনেক 2-3 মাস আগের ভিডিও থেকে বিভিন্ন সময় বলে আসছি যে প্রতি মানে স্টকে আপনার পোর্টফোলিওতে একটা ইন্স্যুরেন্স মাস্ট রাখেন। বেশি না রাখেন, অন্তত একটা রাখেন। এবং যেটা আমি আমার ভিডিওগুলো সবসময় সবাইকে জানাই কিভাবে পোর্টফোলিও সাজাতে হবে। এবং এখানেও দেখেন ইন্স্যুরেন্সে সবচেয়ে বেশি টাকা ঢুকছে, আপনার ব্যাংকেও টাকা আছে, ফার্মাসিউটিক্যালও টাকা রাখছে। ৩টা মানে সাইমালটেনিয়াসলি একসাথে ৩টাতে টাকা খুব বেশি লেনদেন হচ্ছে। যে কারণে মার্কেট এখানে এসে দেখবেন বেশিরভাগ জিনিসই এখানে ফার্মাও বেশিরভাগ সবুজ। একইভাবে এখানে ইন্স্যুরেন্স অনেকগুলো সবুজ আছে, লাল আছে। তো সবগুলো মিলিয়ে এই সেক্টরগুলো অ্যাক্টিভ এবং এই সেক্টরগুলো যেখানে আপনার পোর্টফোলিওর অন্তত কিছু স্টক রাখা উচিত। এখন চলুন এখানে আপনাদেরকে আমি ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে একটু সেক্টরের চার্ট অ্যানালাইসিস করি। দেখেন এখানে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু খুব সুন্দর করে উঠতেছে এবং এই কথাটা অনেকবার বলা হয়েছে যে ইন্স্যুরেন্সের স্টক রাখেন। এবং গত কয়েকদিন আমি দেখলাম বিভিন্ন অ্যানালিস্ট বা ফেসবুকে বিভিন্ন জায়গায় সবাই বলতেছে ইন্স্যুরেন্স শেষ হয়ে যাবে, ইন্স্যুরেন্স সেল করে দেন। এবং এইখান থেকেই মানুষ বলা শুনছে ইন্স্যুরেন্স শেষ, ইন্স্যুরেন্স শেষ। কিন্তু এই যে এইগুলা জায়গায় আপনার ৬ জানুয়ারি, ৭ জানুয়ারি বা ১০ জানুয়ারি অনেকে বললো, অনেকে দেখলাম খুব বাহবা দিতেছে যে ইন্স্যুরেন্স সেল করে দিছি, প্রফিট তুলে নিছি। সেল করে দেওয়ার পরও তো বাড়তেছে। এই জায়গাগুলো আসলে খেয়াল রাখা উচিত, আপনি কেন ইন্স্যুরেন্স সেল দিচ্ছেন এই পর্যায়ে। এখন সামনে যখন মার্কেট সব দিকে পজিটিভ, মার্কেট যখন মানে আপনাকে সিগন্যালও দিচ্ছে মার্কেট বাড়তেছে, ইন্স্যুরেন্সগুলো বাড়তেছে, এই জায়গায় কিন্তু সেল না। এবং ডিসেম্বর জানুয়ারি ইন্স্যুরেন্সের টাইমই দেখে, এই টাইমে অন্তত জানুয়ারি মাস ইন্স্যুরেন্স হোল্ড করাই উচিত। বরং পারলে নতুন যদি কমে কিছু পান সেটা কিনা উচিত। এবং দেখেন ইন্স্যুরেন্স এই যে ১২ জানুয়ারি বাড়লো, আপনার ১৩ বাড়লো, ১৪ বাড়লো, ১৫ কিছু কমলো, আবার ১৬ বাড়লো, সরি ১৮ একটা বড় গেইন দিল। আবার আজকেও কিন্তু কিছুটা সবুজ আছে, যদিও এখানে পিন বার কিন্তু সবুজ, এগুলো পিন বার আসলে সবসময় ম্যাটার করবে না। এখানেও তো একটা পিন বার হয়ে কিছুদিন স্থির হয়ে আবার উঠছে। তো এখানেও কিছুদিন স্থির হয়ে আবার একটা গেইন দিতেই পারে। এবং ইন্স্যুরেন্সের মানে
বর্তমান যদি আপনি রেজিস্ট্যান্স বলেন তাহলে এটা 39 হইতে পারে, কিন্তু আপনি যদি ভবিষ্যৎ রেজিস্ট্যান্স দেখেন তাহলে ইন্স্যুরেন্স কিন্তু ভবিষ্যতে আপনি ইন্স্যুরেন্সকে মানে ইজিলি এই যে 45 এই জোনে পাবেন। পুরাটা সেক্টর এই 45 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল, যেটা হয়তো আগামী 1 মাসের মধ্যেই চলে যেতে পারে। সো এই জায়গায় মানে এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা উচিত। দেখা যায় অনেকে এই জায়গায় হালকা সেল দিয়ে বলতেছেন যে প্রফিট নিয়ে নিছি, কিন্তু এই জিনিসগুলো যে আপনি বড় প্রফিট মিস করবেন। ছোট প্রফিট হচ্ছে মার্কেট যখন খারাপ, কিন্তু মার্কেট যখন ভালো হওয়া শুরু করে তখন একটা স্টক নিয়ে বসে থাকাটা সবচেয়ে বড় জিনিস। কারণ একটা স্টক যখন বাড়ে তখন দেখা যায় 3 দিন 4 দিন হয়তো 10 পয়সা 20 পয়সা করে কমছে, কিন্তু এরপরে একদিন হয়ে গেছে হল্ট হইলে 3-4 টাকা বেড়ে গেছে। তো এরপরে আবার হোল্ড দিয়ে দিছে। এরকম করে দেখা যায় যে আপনি 1 মাস একটা স্টক নিয়ে বসে আছেন, সেইটা হয়তো 2 টাকা কমছে। এরপর 1 সপ্তাহে সেটা 10 টাকা দিয়ে দিছে। তো এই জিনিসগুলো যে বসে আছি কেন, বা স্টক কি নামবে না, উঠবে না, এই হবে সে হবে, এই চিন্তা নিয়ে বসে লাভ নাই। কারণ দেখেন এই মার্কেটে আপনি অনেক মানুষ লস করতেছে। তো আপনি বিন্দুমাত্র লাভও করেন, সেটা কিন্তু অনেক বড় জিনিস। তো লাভ থেকে যেটা মাথায় আসলো সেটা হচ্ছে দেখেন, আমরা 14 ডিসেম্বর আমরা মেঘনা ইন্স্যুরেন্স কিনেছিলাম। গত মাসে ডিসেম্বরের গ্রুপে 14 ডিসেম্বর ঠিক 1 মাস আগে মেঘনা ইন্স্যুরেন্স 27 টাকায় কিনতে বলছিলাম। 27 প্লাস মানে স্টপ লস খুবই ছোট, 26-50 মানে কোনো লসই না। এবং টার্গেট 32 প্লাস মানে ছিল। এবং মেঘনা কিন্তু এখানে প্রথমে এর আগের মেসেজে বলে দিয়েছিলাম যে 27 এর দিকে কিছু বাই দিতে পারেন, আর যদি নামে তাহলে আরো কিছু কিনবেন। রিস্কি, কিন্তু এটা বড় প্রফিট দিবে, ভালো প্রফিট দিবে। এবং মেঘনা ইন্স্যুরেন্স গত 27 টাকায় থাকতেই মার্কেটে বাই সিগন্যাল পাওয়ার সাথে সাথে বলেছিলাম কেনার জন্য। দেখেন এখানে অনেকে রাগারাগি করেন ভাই 1 মাস ধরে বসে থাকতে হয়। কিন্তু 1 মাসে মেঘনা কি আপনাকে কতটুকু গেইন দিছে এই জিনিসটা খেয়াল করতে হবে। এই যে বাজে মার্কেটে আল্টিমেটলি, মার্কেট যখন বাজে তখন আল্টিমেটলি কত মানুষ বিচিটারি কিনে উল্টা লসে। সেইখানে আপনি যদি 27 টাকা এই প্লাস মাইনাসে কিনে থাকেন, তাহলে এই যে 31.90 এখানে 18%। ধরলাম আপনি 31.90 সবার উপরে সেল দেন নাই, ধরলাম এখানে 31 তো বেশিরভাগ সেল গেছে, 31 সেল দিচ্ছেন, তাও তো 14%। 1 মাসে 14% মানে 1,14,000 টাকা। 10 লাখ টাকার স্টক কিনলে আপনি 1.5 লাখ টাকা পাই গেছেন ইজিলি। জিনিসটা তো সিম্পল। আপনি ১ মাস বসেও যদি ১০ লাখ টাকার পোর্টফোলিও এদিকে সেদিকে করেন, প্রতি মাসে একটা স্টক, ভালো স্টকে ১০ লাখ টাকার পোর্টফোলিও ঢুকান, তাহলে প্রতি মাসে আপনার ১ লাখ আসবে খুব ইজিলি। এবং এই স্টকগুলা কিন্তু ভালো স্টকে আমি মানে আমার গ্রুপে ঢুকাই। গ্রুপের মানুষটা আমি কোনো ফালতু স্টক, বাজে স্টকে ঢুকাই না। আচ্ছা, এটা গেল আপনার মেঘনা ইন্স্যুরেন্স। দেখেন ঠিক ১ মাস, ঠিক আছে। ১ মাস হয়তো বলতে পারেন বেশি, কিন্তু এই খারাপ মার্কেটে ১ মাসে কিন্তু কিচ্ছু না। বরং এই ১ মাসে যারা ২০,০০০ কিনছে, AL কিনছে, এদের অবস্থা দেখেন কি। KTL কিনছে, তাদের অবস্থা কি। তো স্টক কেনার সময় জিনিসগুলো মানে স্টকের শুধু টেকনিক্যাল না, ফান্ডামেন্টালও বুঝতে হয় যে এই স্টকটা নামতে পারে নাকি, স্টকটা জেডে যাবে নাকি, এরকম অনেক জিনিস হিসাব নিকাশ করতে হয়। আচ্ছা, ইন্স্যুরেন্স দেখেন আমরা ইন্স্যুরেন্স বিভিন্নভাবে ধরছি। ৫ জানুয়ারি, এই জানুয়ারি মাসে গ্রুপে দিছি রূপালী ইন্স্যুরেন্স ২১.৫০ প্লাস মাইনাসে, টার্গেট ২৫ ছিল। দেখি তো আজকে রূপালী ইন্স্যুরেন্স কোন জায়গায় আছে। দেখেন রূপালী সেম ২১.৫০ প্লাস মাইনাসে কিনা, দেখেন ২১, এখানে ৫ জানুয়ারি লেখা আছে ২১.৫০ প্লাস মাইনাসে আমরা রূপালী কিনতে বলছি। তো এগেইন আমরা সেফ ভালো স্টকে থাকি, এবং ২১.৫০ যদি এখানে হয়, আপনি যদি এখানে কিনেন এবং দেওয়ার পর কিন্তু দেখেন ৫ জানুয়ারি দেওয়ার পর গত কয়েকদিন শেয়ারটা আরো নিচে আসছিল, এখানে প্রায় ২১ টাকা পর্যন্ত আসছিল। বললাম আপনি এখানে আমার বলার পরেই ২১.৫০ যদি কিনে থাকেন ৫০ বা ৭০-এ, তাহলে আজকে যখন হাইয়েস্টে আপনি ১৪-১৫% পাইছেন, আর ধরলাম একটু নেমে গেল, তবুও তো আপনি অন্তত এখনো 10%-এর মতো প্রফিটে, 10%-এর মতো প্রফিট এখনো কিন্তু আছে। এবং এই স্টকগুলো যে মেঘনা, রূপালী, এদের কি মানে আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তার টার্গেটে কিন্তু সে ঠিকই রিচ করছে, সে তার টার্গেটে ঠিকই আসছে। কিন্তু এখন কি এর টার্গেট শেষ? না, অফকোর্স শেষ না। এটা হচ্ছে মার্কেটের তালে তালে। মার্কেট যদি নামে তাহলে এখানে তার একটা টার্গেট রিচ করে ফেলছে। বর্তমান মার্কেটও যদি সে একটা টার্গেট ফিল আপ করছে, বর্তমান না, এটা যখন দিছি সেই মার্কেটে যাই। কিন্তু এখন যখন মার্কেট আস্তে আস্তে ভালো হবে, এই টার্গেটটা কিন্তু বড় হবে। সে 25 টাকাতে হয়তো 30, হয়তো 27, হয়তো 32, বিভিন্ন টার্গেট হতে পারে, সেটা মার্কেটের অবস্থা অনুযায়ী। এবং রূপালী ইন্স্যুরেন্স কিন্তু একটা ভলিউম সুন্দর আছে। এছাড়া এই দুটা ছাড়াও আমরা আরেকটা ইন্স্যুরেন্স রাখছি, যেটা কি আরো বড়, আরো বেটার ইন্স্যুরেন্স, যেটা আমরা মানে নিজেদের কাছে ধারণা করছি, যেটা হচ্ছে খুব বড় গেইন দিতে হইতে পারে। সেটা নেক্সট প্রগতি, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মতো হইতে পারে, খুব বড় একটা গেইন দিতে পারে। সেই আশায় আমরা একটা ইন্স্যুরেন্স অলরেডি কেনা শুরু করছি, অলরেডি কালেকশন আছে। আর এই দুটো ছিল ছোট ইন্স্যুরেন্স। মেঘনা তো অনেক দিন থেকে বসায় রাখছে। রূপালী যদিও আপনার ৫ জানুয়ারি ৬,০০০ কত জানুয়ারি দিচ্ছে, ৫ জানুয়ারি মোটামুটি 15 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে, খারাপ গেইন, খারাপ না। তো এখানে ব্যাপারটা কি দেখেন, অনেকে বলতে পারে ভাই ১৫ দিন বসে আছি, ১ মাস বসে আছি, লাভ তো করলাম না। বাট ফ্যাক্ট হচ্ছে এই যে ১ মাস আপনি বসে আছেন, এই ১ মাসই আপনি এর আগের লসের স্টক ১ বছর, ২ বছর, ৫ বছর ধরে বসে আছেন। মার্কেটে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো গত ৫ বছর থেকে একটা স্টক, লসের স্টক ধরে বসে আছেন। যারা হয়তো নাহি ক্যাপ কিনছিলেন ৭৫ টাকায়, এখন ১৮ টাকা। যারা হয়তো কিনছিলেন ব্যাট বেশি ৫০০ টাকায়, এখন ২৫০ টাকা। এরকম অনেক মানুষ পাবেন। কেউ হয়তো আপনার সোনার বাংলা ইন্স্যুরেন্স ৭০ টাকায় কিনছেন, এখন হচ্ছে ২০ টাকা, ২৮ টাকা। তো এরকম অনেক স্টক আছে উপরে কিনে ধরা খাওয়া।
কিন্তু ধরা খাওয়ার চেয়ে অন্তত যদি এই মার্কেটে স্লোলিও গেইন হয় তাহলেও তো আপনি মার্কেটে প্রফিট করছেন। যেটা আমি সবসময় বলি যে আমরা মানে আপনারা চান কি মার্কেট যখন লাল ওই টাইমে ভাই আমাকে প্রফিট করিয়ে দেখান, মার্কেট লাল ওই জায়গায় প্রফিট করতে হবে। কিন্তু লাল মার্কেটে আমার প্রফিট করার দরকার নাই। আমি লাল মার্কেটে টাকা সেভ রাখবো, সবুজ মার্কেটে যখন মার্কেট সুযোগ দিবে আমি সুযোগে টাকা নিয়ে নেবো। 12 মাসে আমার যে 2-3টা মাসে প্রফিট করা যায় তাহলেও তো আমার কয়েক লাখ টাকা চলে আসবে। আমার তো 12 মাস প্রতি মাসে প্রতিদিন ট্রেড করে প্রতি মাসে লাভ করা এটা কিন্তু গেইন না। যে আমার প্রতি মাসে ভাই 5,000 টাকা করে আসতে হবে, তাহলে 5 মাসে 12 মাসে 5,000 করে 5-12 60,000 টাকা আসতে হবে। কিন্তু এই 60,000 টাকা যদি এমনও হয় যে আপনি হয়তো 7-8 মাস একটা স্টক নিয়ে বসেই আছেন, কিন্তু 7-8 মাস পরে ওই স্টকটা এমন একটা গেইন দিল, ডাবল হয়ে গেল, তখন তো আপনার 60% এর জায়গায় 100% হয়ে যাবে। এই জিনিসগুলো তো চিন্তার বিষয়। স্টক কিন্তু বাড়ে, কিন্তু স্টক কিন্তু কালেকশন হয়, স্মার্ট মানি অনেক সময় ধরে কালেকশন করে। আপনারা মনে করেন কি স্টক কিন্তু এখান থেকে একটা দিক তুলে ফেলছে, এরকম না। স্মার্ট মানি মাস কা মাস কালেক্ট করে, কালেক্ট করার পর সেটাকে উপরে তুলে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় জিনিস মার্কেট বুঝে আপনি ট্রেন্ডিং স্টকে থাকবেন, ভালো স্টকে থাকবেন। গেমলিং স্টকে ঢোকার সময় খুব সাবধানে ঢুকতে হবে। কারণ দেখেন এই দেন আমার গ্রুপেরই এক ভাই গত এটা 2 মাস আগে উনি ছিলেন। তো উনি তখন 1 মাসের জন্য গ্রুপে ঢুকছিলেন। উনি কিন্তু জিজ্ঞেস করছিলেন ভাই 20,000 এ কিনি। উনি কেনার জন্য পাগল ছিলেন এবং কিনছেনও লাস্টে। উনি 20,000 এ এল 2 টা কিনেই অলরেডি ধরা খাওয়া। তো উনি বলছিলেন যে ভাই এই স্টকটা নেই। তখন আমি কিন্তু দেখেন বলছিলাম নিলে 42 এ নিয়েন। আর লাস্টে বলেই দিয়েছিলাম যে বিচ এল 2 টাই গেমলিং স্টক। এন্ট্রি নিলে সাবধানে নিবেন। অনেক জায়গায় শুনি যেটা আমরা আসলে জানি যে এগুলোর ইপিএস ফান্ডামেন্টাল মিথ্যা দেওয়া এবং এন্ট্রি নিবেন কিন্তু নামলেই সেল দিয়ে বেড়ে যেতে হবে, স্টপ লস খেয়াল রাখতে হবে। এবং সত্যিই তো বর্তমানে দেখেন এদের ইপিএস তো ভালো, সবাই এটা আমাদের বলে ভাই ইপিএস তো ভালো, ফান্ডামেন্টাল ভালো, যেটা গেল কেমনে? কারণ ভাই ভিতরের ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো, ডিভিডেন্ড তাইলে ডিভিডেন্ড দেয় না কেন? চিন্তা করেন, এবার যেটা গেছে কেন? কারণ এখনো তারা ডিভিডেন্ড দেয় নাই। তাদের ইপিএস ভালো, নেফ ভালো, তাদের সবকিছু ভালো, তাহলে তারা ডিভিডেন্ড দিবে না কেন? স্কয়ার ফার্মা কি ডিভিডেন্ড না দিয়ে বসে আছে? বাকি যে এরা আছে, বাকি কত স্টক আছে, এরা কি ডিভিডেন্ড না দিয়ে বসে আছে? ফালতু ফালতু স্টক ডিভিডেন্ড দিয়ে চলে গেছে। তো এরা দিতে পারে নাই মানে কি? এই যে ইপিএস, এই যে ডিভিডেন্ড, এই যে জিনিসপত্র দেখায় এগুলো সব ফেক। বেশিরভাগই মিথ্যা, কোনো মতে সাজায় দেখায় এবং এগুলা দেখাই কারচুপি করে এবং তখন মানুষ কিনে এবং এবার যখন এটা মানে সামলাইতে পারতেছে, হয়তো কোম্পানি অলরেডি লসে, আগে কয়েকবার লসে থাকা অবস্থায় লাভ দেখাইছে, এখনো লসে, সে কিভাবে দেখাবে? এই জায়গায় সে কিছু না করে জেটে চলে গেছে এবং পরে ঠিকই দেখবেন নির্বাচনের পর আবার কোনো না কোনো কিছু করে তারা জেট থেকে আবার উঠে যাবে। ওটা কিন্তু কোনো ব্যাপার না, বর্তমানে মানে বিনিয়োগকারী বর্তমানে বাস খাইলো, আলটিমেটলি তারা কিন্তু ঠিকই এই জায়গা থেকে উঠে যাবে দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিস কি দেখেন, আমি বলি আরেকটা সেক্টর দেখেন, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা খেয়াল রাখবেন। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা খুবই সুন্দর করে গত কয়েকদিন থেকে সিগন্যাল দিচ্ছে, খুব সুন্দর করে নিচে থেকে উঠা ট্রাই করতেছে, খুব সুন্দর থেকে নিচে থেকে উঠে নামে আবার কিন্তু উঠছে, আবার এইখানে নেমেই ধাক্কা খেয়ে আবার খুব সুন্দর করে উঠা ট্রাই করতেছে। এইখানেও কিছু স্টক আছে যেগুলো কিনা যায় এবং কিনলে সমস্যা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স খুবই স্লো সেক্টর, নিয়ে বসে থাকতে হবে। কিন্তু একটু বসে থাকলে এই সেক্টরের স্টকগুলো লো পেট, এগুলো কিন্তু গেইন দিয়ে ভালো। আচ্ছা, এছাড়া কি বলবো, ফাইন্যান্স ইনস্টিটিউশন শেয়ারগুলাও মোটামুটি সেম ঘটনা দেখেন, সেম স্টাইলে এই শেয়ারগুলাও কিন্তু নিচ থেকে উপর দিকে উঠতেছে। এই যে গেল, নামলো, নেমে আবার উঠলো, নামলো আবার এখানে উঠে নেমে, এই যে নিচ থেকে আবার উঠে, ভলিউমও কিন্তু এই 2-3 দিন ভালোই হয়েছে। তো এর মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটাও সামনে একটু ভালো করবে, যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আসলে অনেক নিচে, তাই নিচে থেকে উঠলে উপরে ভালো করার সম্ভাবনা আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই স্টকগুলা কেনার সময় আপনি কোন জায়গায় কিনবেন, স্টপ লস কত, এগুলো সেট করে কিনতে হবে এবং টার্গেট কত এটা জেনে সেট করতে হবে। যে টার্গেটের আগে সেল দিলে তো আপনি ব্যাপারটা হচ্ছে আপনি ছোট লাভে বের হয়ে গেলেন। টার্গেটে কিন্তু প্রতিটা স্টকই মানে একটা টার্গেট সেট রাখতে হবে যে এই টার্গেটে যাবে নাকি। আরেকটা জিনিস কি দেখেন, মার্কেট তো বাড়বে, এখনো বাড়বে, উপরে উঠবে, ঠিক আছে, কিন্তু এই যে মার্কেটে যারা অলরেডি ধরা খাওয়া, ব্যাপারটা আপনারা কিন্তু একটা সাইকেলের মধ্যে পড়ে যান। মানে কি, এই জায়গায় স্টক কিনেন, কিনে ধরা, এরপর নেমে গেল, এই যে বিচেচারি এল এরা নেমে গেছে, এখন সবাই ধরা খাওয়া, ধরা খাওয়ার পর কি হবে, এখন যখন মার্কেট আস্তে আস্তে উঠবে এই স্টকগুলো বাড়বে, কোনো মতে দেখেন মার্কেট আবার এই 6,000 যাবে, 5,500 যাবে, তখন আপনি ওই স্টকগুলো আইদার লস কাভার দিয়ে বের হবেন, যে লস যে হয়েছিল সেটা উঠে গেছে, অথবা আপনি কিছুটা অল্প লসে বের হয়ে যাবেন। বের হয়ে নতুন আবার এমন জায়গায় স্টক কিনবেন যেখান থেকে মার্কেট নামবে, কিন্তু আপনি যেটা বুঝবেন না, মার্কেট নামবে, ওই জায়গায় আবার এন্ট্রি নেবেন, আবার আবার আটকা পড়বেন, আবার মার্কেট নেমে যাবে, আবার 30-40% লস, আবার আটকা, আবার মার্কেট উঠবে, আবার আপনি কোনো মতে লসটা কাভার দিয়ে বের হবেন, অল্প লস নিয়ে বের হবেন, আবার ধরা খাবেন। এই একটা সাইকেল কিন্তু নিয়মিত বিনিয়োগকারীর মধ্যে চলতে থাকে, যে বিনিয়োগকারীরা যারা ইনভেস্টর তারা জানেই না কোন জায়গায় সেল দিয়ে আমাকে বের হয়ে যেতে হবে আর কোন জায়গায় আসলে আমাকে আবার কিনতে হবে। এই জিনিসটা কিন্তু বোঝা সবচেয়ে জরুরি, যে আমাকে এইগুলো জায়গায় সেল দিতে হবে, এইগুলো জায়গায় সেল, এইগুলো জায়গায় সেল, আবার এইগুলো জায়গায় আসলে আমার আস্তে আস্তে বাই করতে হবে। এই সিম্পল মেকানিক্সটা জানলেই কিন্তু অনেক লাভ করা যায়। শুধু মানে ইন্ডেক্সের ক্ষেত্রে না, স্টকের ক্ষেত্রে প্রতিটা স্টকই আপনি কোন জায়গায় সেল দিয়ে বের হবেন, স্টকটা নামলে কোন জায়গায় আবার কিনবেন, এই জিনিসগুলো না বোঝার কারণেই আলটিমেটলি লসে, আর এরপর লস হইলে দোষ দেন মার্কেটের। তো মার্কেট তো দোষ দিয়ে লাভ নেই, মার্কেটে ঠিকই মানুষ আছে,
আপনি মার্কেট থেকে চলে গেলেও মার্কেট থাকবে, মার্কেট ঠিকই বাড়বে এবং মার্কেট দেখেন এখনো বাড়তেছে এবং নির্বাচনের পরেও বাড়বে। এই সমস্যাগুলা নিজেকে সলভ করতে হবে, নিজেকে বদলাতে হবে, নিজেকে জানতে হবে, এছাড়া উপায় নেই। এই মার্কেটে জানার কোনো বিকল্প নাই। জানা এবং মানে আমরা এত কিছু জানার পর অনেক সময় ভুল করি। তো আপনি যদি একেবারে কিছু না জানেন, একেবারে কিছু বুঝেন, মার্কেট কিভাবে কি চলে, অন্তত যারা জানে তাদের সাথেও না চলেন, তাহলে কেমনে মার্কেটে চলবেন? যাই হোক, সবশেষে বলে যাই যে আমার একটা পেইড গ্রুপ আছে যেখানে আমি কোন স্টক কোন জায়গায় কেনা উচিত, যেখানে দেখাইলাম যে কোন জায়গায় কেনা উচিত, কোন জায়গায় সেল দিবেন, স্টপ লস কত, বিভিন্ন স্টক নিয়ে আমরা আলোচনা করি এবং প্রতি মাসেই আমরা ৪-৫টা স্টক, ৪-৫টা না, হয়তো ৭-৮টা স্টক দিয়ে রাখি। ৭-৮টা থেকে সবগুলা কিনা হয় না। যেটা মানে একেকজনের উপরে নির্ভর করে। যে যার ইন্স্যুরেন্স সেক্টর কিনা দরকার সে ইন্স্যুরেন্স কিনে, যে লাইফ সেক্টর বা ফার্মা সেক্টর, টেক্সটাইল, প্রতি সেক্টর থেকেই একটা স্টক ২টা স্টক থাকে। যেটা হচ্ছে কোনটা সামনে বাড়বে একদম প্রেডিকশন করে আমরা কিনা হয়। এবং মোটামুটি দেখতেছেন যে আমরা ইসলামী ব্যাংকও গেইন দিছে, সাহাম ট্যাক্স এখনো চলতেছে, রূপালী ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ২ টাই আছে। বাকি বিভিন্ন স্টক এখনো কিন্তু, যেমন নাবানা ফার্মা, বিকন ফার্মা, এগুলা কিন্তু কোনটাই খুব বেশি খারাপ হয় নাই। এগুলো এখনো জায়গায় আছে। এই স্টকগুলো এখনো গেইন দিবে মার্কেটের তালে তালে, মার্কেটের সাথে সাথে। তো যদি কেউ চান তাহলে যে কোনো সময় জয়েন করতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন যে আপনার জন্য সেটাকে সুবিধা হয় কিনা। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।